ওকে, তো যেটা বলছিলাম যে আমরা এই আমাদের বিজয় বায়ান্ন কোর্সটা আমরা জেনিন কম্পিউটার একাডেমি এবং হেল্প ডেস্ক কমিউনিটি আমরা এই উভয়ের মাধ্যমে আমরা এই কোর্সটা পরিচালনা করতেছি। তা আমাদের আজকের বিজয় বায়ান্নতে আপনাদের স্বাগতম। আমরা প্রথমে একটু জেনে নিই যে বিজয় বায়ান্নটা কি আসলে। আমাদের যেহেতু আমরা বিজয় বায়ান্ন নিয়ে টাইপিং প্লাস সফটওয়্যার ইনস্টল হতে শুরু করে ছোটখাটো যদি কোনো প্রবলেম হয় সেটা নিয়ে যেহেতু আমরা কাজ করব, আমাদের অবশ্যই বিজয় সম্পর্কে কিছু বিষয় জানতে হবে। তা আমি খুব বড় পরিসরে যাব না, আমরা হালকা অল্প করে জানবো। বিজয় বায়ান্ন হলো বাংলাদেশের প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার কর্তৃক নির্মিত একটি কিবোর্ড লেআউট এবং জনপ্রিয় বাংলা টাইপিং সফটওয়্যার, যা মূলত বাংলা টাইপিং এর জন্য ব্যবহৃত হয়। এটি ইউনিকোড এবং আনসি উভয় ফরম্যাটে সুবিধা দেয়, টাইপিং সুবিধা দেয়। আমরা ইউনিকোড কি, আনসি কি এবং আস্কি কি এগুলো সম্পর্কে আমরা সামনে জানবো ইনশাল্লাহ। তো এই বিজয় বায়ান্ন সম্পর্কে আমরা ছোট্ট একটা এটা সংজ্ঞা বলতে পারি, সংজ্ঞা জানলাম। আমরা চাইলে এটা আরো বিস্তারিত জানার চেষ্টা করতে পারি, তবে আমরা এই মুহূর্তে আমাদের সময় কম হবে, সেই জন্য আমরা এটাকে জাস্ট ছোট করে নিলাম। আমরা চাইলে ইন্টারনেট থেকে আরো আমরা এটা সম্পর্কে জানতে পারবো ইনশাল্লাহ। তো এখন আসি আমরা বিজয় বায়ান্ন ইনস্টল করবো কিভাবে পিসিতে। আমাকে অবশ্যই টাইপিং করতে হলে আমাকে অবশ্যই আগে কি করতে হবে, বিজয় বায়ান্নটা ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আমাদের অবশ্যই একটা সফটওয়্যার দরকার হবে বিজয় বায়ান্ন, সেটা আমরা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করতে পারি। যদিও এটা একটি পেইড সফটওয়্যার, তবে বর্তমানে আমরা দেখা যায় যে ফ্রিতে অনেক সোর্স থেকে আমরা এটা পাচ্ছি এই বিজয় বায়ান্ন সফটওয়্যারটি। সেটা হতে পারে জিপ ফরম্যাটে পাচ্ছি অথবা ইএক্সি ফরম্যাটে পাচ্ছি। যদি ইএক্সি ফরম্যাটে পাই তাহলে কি করব, আমাদের খুব একটা কঠিন কোনো কাজ না এটা ইনস্টল করা। জাস্ট আমরা এটাতে মাউসের রাইট ক্লিক করে আমরা কনটেক্সট মেনু থেকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলেই কিন্তু আমরা এটা ইনস্টল করতে পারতেছি। এরপর বাকি স্ক্রিন ইনস্ট্রাকশন দেখে নেক্সট নেক্সট এভাবে করে আমরা এটাকে ইনস্টল করতে পারবো। তো কিভাবে ইনস্টল করব সেটাও দেখানো যাবে। তো ইনস্টল করার পর আমাদের যেটা করতে হবে, সেখানে একটি অ্যাক্টিভেশন কি দেওয়া থাকবে। তো সেই কিটা আমরা সফটওয়্যারের মধ্যে আমরা সেই কিটা বসানোর পর আমার সফটওয়্যার অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন যদি আপনার এটা জিপ ফাইল হয়, সফটওয়্যারটি যদি জিপ ফাইল হয়, আপনার এই যে এখানে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উইনরার আইকন। এই উইনরার সফটওয়্যারের মাধ্যমে আমাদেরকে এটা এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করার পরে আমাদের মূল সফটওয়্যারটি আমরা পাবো। এখন এই ইনস্টল করার সময় আমরা অনেক সময় অনেকের পিসিতে আমরা কিছু সমস্যা দেখতে পাই, যেটা হচ্ছে এই যে এখানে স্ক্রিনে আমরা যে দেখতে পাচ্ছি একটা ছোট্ট একটা ইমেজ দেখা যাচ্ছে এখানে, এই ধরনের একটা নোটিশ আমরা দেখতে পাই। এই নোটিশটা হচ্ছে, যদি আপনার পিসিতে .NET ফ্রেমওয়ার্ক 3.5 নামক একটি সফটওয়্যার যদি না থাকে, তাহলে আপনি বিজয় বায়ান্নটা ইনস্টল করতে পারবেন না। আপনাকে প্রথমে অবশ্যই .NET ফ্রেমওয়ার্ক 3.5 এই ভার্সনটি ইনস্টল করে নিতে হবে। তো এটা ইনস্টল করা খুব একটা কঠিন কিছু না। ইনস্টল করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি দেখেন এখানে একটা ইমেজ আছে, টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ। হ্যাঁ, এইরকম একটা স্ক্রিন, আপনি জাস্ট উইন্ডোজ সার্চে গিয়ে টার্ন উইন্ডোজ ফিচার লিখে সার্চ করলে আপনার এরকম একটা ইমেজ, আপনি এরকম একটা ডায়ালগ বক্স দেখতে পাবেন। এখান থেকে আমি যদি একটু এখানে মার্কিং করে দেখাই, এই যে এই জায়গাতে একটা টিক দিবেন। এখানে যদি একটা টিক দিয়ে দেন, দেওয়ার পরে এখানে ওকেতে দিয়ে আমরা যদি ক্লিক করে দিই, তখন কি হবে, এটা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে সেটা লোড নিবে, ডাউনলোড হবে আপনার পিসিতে। ডাউনলোড হওয়ার পরেই কিন্তু আমরা বিজয় বায়ান্নটা আমরা ইনস্টল করে নিতে পারবো। তখন আর আমাদের এই নোটিশটা দেখাবে না। এই .NET ফ্রেমওয়ার্ক এটা এমন একটা সফটওয়্যার যেটা হচ্ছে আপনার বিভিন্ন পুরনো ভার্সনের কিছু সফটওয়্যার এবং কিছু গেমিং সফটওয়্যার ইনস্টল করতে হলে আমাদেরকে অবশ্যই এই .NET 3.5 এই সফটওয়্যারটি আমাদের প্রয়োজন হয়। এটি হচ্ছে আমাদের একটা রান টাইম সফটওয়্যার। এটি মাইক্রোসফট কর্তৃক তৈরি। এটি হচ্ছে অন্যান্য সফটওয়্যারের জন্য একটা বেস হিসেবে কাজ করে। তো আমরা এই .NET ফ্রেমওয়ার্ক ইনস্টল করার পরই কিন্তু আমরা বিজয় বায়ান্নটা আমরা ইনস্টল করতে পারবো। সরাসরি বিজয় বায়ান্ন ইনস্টল হয় না। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টার এনকোডিং, যেটা আমরা একটু আগে শুনলাম যে এই ইউনিকোড, আনসি, এই সম্পর্কে আমরা কিছু কথা জানলাম একটু আগে। এই ক্যারেক্টার এনকোডিং আমরা 3টা এনকোডিং দেখতে পাই। যখন টাইপিং এর শুরুর দিকে, কম্পিউটার ইউজের শুরুর দিকে একটা এনকোডিং ছিল শুধুমাত্র আস্কি এনকোডিং, যেটার মাধ্যমে শুধুমাত্র ইংলিশ টাইপিং করা যেত।
আজকি হচ্ছে এখানে আমরা একটা পুনরুক্তি দেখতে পাচ্ছি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। হ্যাঁ, এটা হচ্ছে এই আজকের পুনরূপ। তো এই আজকি হলো একটি ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড। আর এখানে মোট এই 128টি ক্যারেক্টার ছিল, খুবই লিমিটেশন ছিল এখানে। আর এই সবগুলি ছিল ইংরেজি ভিত্তিক, শুধুমাত্র ইংরেজি টাইপিং এর জন্য এই আজকি এনকোডিংটা ছিল। তো আজকির পরবর্তীতে যখন এই বিভিন্ন কান্ট্রিতে টাইপিং এর জন্য তাদের নিজস্ব, প্রত্যেকটা কান্ট্রির নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ থাকে, সেই ল্যাঙ্গুয়েজে যখন টাইপিং এর প্রয়োজন হয়, দেখা গেছে যে তারা শুধুমাত্র ইংলিশ টাইপিং করতে পারতেছে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে টাইপিং করা যাচ্ছে না। তখনই কিন্তু পরবর্তীতে আনসি এনকোডিং এর মানে ডেভেলপ শুরু হয়। আর তবে বেস হিসেবে কিন্তু আজকিটাই রয়ে গেছে। আমরা এই যত টাইপিং সফটওয়্যার এই ডেভেলপ হবে সব কিন্তু এই আজকির উপর বেস করে কিন্তু সব মানে সফটওয়্যার গুলো ডেভেলপ হবে। এটা আমাদের কিভাবে মানে আমাদের টাইপিংটা কিভাবে হেল্প করে, আপনি যখন আমরা একটা কিবোর্ডে কোনো একটা বাটন মানে প্রেস করি, তখন সেই আমাদের ইনস্ট্রাকশনটা কিন্তু একটা এই বাইনারি কোডের মাধ্যমে কিন্তু কম্পিউটার সেটাকে গ্রহণ করে। ঠিক আছে, তো বাইনারি ফরম্যাটে এটা গ্রহণ করার পর সে কি করে, এটা আমাদেরকে প্রসেসের মাধ্যমে আমাদেরকে একটা ক্যারেক্টার শো করে ডিসপ্লেতে। আমরা সরাসরি কিন্তু কোনো এই টাইপিং করতে পারবো না এই এনকোডিং ব্যতীত। তো আজকের পরবর্তীতে যখন বিভিন্ন এই কান্ট্রি ল্যাঙ্গুয়েজ যখন টাইপিং এর প্রয়োজনীয়তা দেখা দেয়, তখনই আবিষ্কার হয় এই আনসির আবিষ্কার। আনসির পূর্ণরূপ হচ্ছে কি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। আনসি হলো একটি পুরনো ক্যারেক্টার এনকোডিং সিস্টেম, যা আজকি এর চেয়ে একটু বেশি ক্যারেক্টার সাপোর্ট করে। অবশ্য তবে এটা এখানে বলছে ইউনিকোডের তুলনায় সীমিত। তো ইউনিকোড সম্পর্কে আমরা একটু পর জানবো। আনসি হচ্ছে আজকি এর এক্সটেন্ডেড ভার্সন। এখানে মোট 256টি ক্যারেক্টার রয়েছে। তার মানে কি এখানে আমরা আরো আজকির চেয়ে এখানে আমরা আরো বেশি ক্যারেক্টার টাইপ করতে পারবো। এবার আসুন ইউনিকোড। ইউনিকোড মানে ইউনিভার্সাল কোড। ঠিক আছে, এটি হচ্ছে ইউনিভার্সাল ক্যারেক্টার এনকোডিং সিস্টেম, যা বিশ্বের প্রায় সব ভাষার অক্ষর, সংখ্যা, চিহ্ন, ইমেজ ইত্যাদি ডিজিটাল স্থাপন করতে ব্যবহৃত হয়। আর ইউনিকোডে হচ্ছে আপনার ক্যারেক্টার হচ্ছে আনলিমিটেড। আনলিমিটেড বলতে এখানে দেখাচ্ছে 1,40,000 প্লাস। আর এবং এতে ভাষা যুক্ত করা হয়েছে 150 প্লাস। তাহলে বোঝা গেল যে আপনার এই ইউনিভার্সাল কোড, এটাকে সংযুক্ত করে বলা হয়েছে ইউনিকোড। বিশ্বের প্রায় 150টিরও ভাষা এখানে যুক্ত করা হয়েছে। যার কারণে আমার এখন বর্তমানে যেই যারা মানে ডেভেলপার, সফটওয়্যার বা ওয়েব ডেভেলপার যারা কোডিং করে, তাদের কোডিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এই বর্তমানে ইউনিকোড দিয়ে তারা যে কোনো মানে শুধুমাত্র ইংলিশে যে কোড করা যাবে এমন না, তারা বাংলাতেও এখন কোড করা যাচ্ছে বা বিশ্বের অন্য কোনো ল্যাঙ্গুয়েজেও কোড করা যাবে এই এই ইউনিকোড এনকোডিং এর মাধ্যমে। আচ্ছা, এখন আমরা একটু বিজয় বায়ান্নর মূল ফিচারটা দেখবো। বিজয় বায়ান্ন এটি হচ্ছে বাংলা টাইপিং সাপোর্ট করে। বিজয় কিবোর্ড লেআউটের ব্যবহার করে বাংলা টাইপিং জটিল যুক্তবর্ণ সহজে টাইপ করা যায়। সুতনি এমজে, নিকোশ বেন, আদর্শ লিপি ইত্যাদি আনসি ভিত্তিক ফন্টে কাজ করা যায়। আর এই বিজয় বায়ান্ন আপনার আমরা এখানে দুইটা মোডে আমরা টাইপিং করি, একটা হচ্ছে ইংলিশ মোড, একটা হচ্ছে বাংলা মোড। বাংলা মোড আবার দুটি আছে, একটি হচ্ছে বিজয় ক্লাসিক, আরটি হচ্ছে ইউনিকোড। আচ্ছা, বিজয় ক্লাসিক হচ্ছে আপনার আনসি মোডে টাইপিং হবে, আর ইউনিকোড মোডে টাইপিং হবে। আর ইংলিশটা হচ্ছে যেটা আমরা একটু আগে দেখলাম যে ইংলিশ মোড একটা আছে, সেটা কিন্তু ওই পূর্বের যে আস্কি এনকোডিং সিস্টেম সেই মোডে ইংলিশটা টাইপিং হয়। ঠিক আছে, আমরা মোটামুটি এই বিজয় বায়ান্নর কিছু কথা জানলাম। এগুলো আসলে মুখস্থ করার মতো কোনো কিছু নাই, জাস্ট জেনে রাখলাম। আমরা চাইলে ইন্টারনেট ঘাটাঘাটি করে আরো হয়তো কিছু তথ্য আমরা নিতে পারি। আচ্ছা, আমরা এখন বাংলা টাইপিং দেখবো, টাইপিংটা কিভাবে করা যায়। আমরা যখন
এই বিজয় বায়ান যখন ইনস্টল করি সর্বপ্রথম আমাদের এটা ইংলিশ মোডে থাকবে। ইংলিশ মোডে থাকবে, বাই ডিফল্ট ইংলিশ থাকবে। আমাদের এরকম একটা আইকন দেখাবে। আমরা জাস্ট যখন আমরা টেক্সট এডিটর হিসেবে যেটাকে আমরা নিব সেটা এমএস ওয়ার্ড হতে পারে, নোটপ্যাড হতে পারে। আমরা যখন টাইপিং শুরু করব অটোমেটিক সেটা কিন্তু ইংলিশে টাইপিং হবে। যদি আমরা এই এমএস ওয়ার্ডে যদি আমরা টাইপিং করি সেক্ষেত্রে আমাদের ইচ্ছে মতো ফন্ট নিতে পারবো। আর যদি আমরা নোটপ্যাডে করি সেখানে আমাদের কোনো মানে বিশেষ কোনো ফন্টের প্রয়োজন হয় না, জাস্ট টাইপিং শুরু করলেই যে আমরা আমাদের মতো টাইপিং করে নিতে পারবো। এই ইংলিশ মোডের জন্য আমাদের এই কিছু করতে হবে না, জাস্ট আমাদের সফটওয়্যার ইনস্টল হলে ইংলিশ মোডে থাকবে। এরপরে আসে আমাদের আর দুটো মোড, বাংলা মোড, যেগুলো বাংলা টাইপিং এর জন্য আমাদের আছে বিজয় ক্লাসিক মোড এবং ইউনিকোড মোড। তো বিজয় ক্লাসিকের আমরা যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা যদি এটা দেখতে পাই বুঝবো যে বিজয় ক্লাসিক আমাদের টগল করা আছে। আর যদি আমরা এটা দেখতে পাই তাহলে বুঝবো যে আমরা এখানে আমাদের বিজয়টি ইউনিকোড মোডে আছে। তো বিজয় ক্লাসিক টগল করার জন্য আমরা কিবোর্ড থেকে কি করব, কন্ট্রোল অল্টার বি প্রেস করব। কন্ট্রোল অল্টার বি প্রেস করলে আমাদের এই আইকনটা দেখাবে। আমরা তখন বিজয় ক্লাসিক মোডে আমরা টাইপ করতে পারবো। আর আমরা তখন আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে। যেসব আনসি ফন্টগুলো আছে সেগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে, যেটা আমরা বেশিরভাগ ইউজ করি সুতুনি এমজি। আর ইউনিকোডে টাইপ করার জন্য আমাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল অল্টার ভি, ভাওয়েলের ভি। আর তখন আমরা আইকন দেখবো যে এরকম একটা আইকন আসছে। আমরা তখন বুঝে নিব যে আমাদের টাইপিং এর মোডটা হচ্ছে ইউনিকোড মোড। আর ইউনিকোড মোডে যখন আমরা টাইপিং করতে যাব তখন কিন্তু আনসি ফন্ট কখনোই আমরা সিলেক্ট করব না। আনসি ফন্ট শুধুমাত্র বিজয় ক্লাসিকের জন্য। আমরা কি করে বুঝবো কোনটা আনসি ফন্ট কোনটা ইউনিকোড ফন্ট? আমরা আমাদের ফন্টের যে লিস্ট থেকে যখন যেগুলো দেখবো যে আমরা ফন্টের নামের শেষে এমজে লেখা আছে, সেই এমজে যখন থাকবে তো আমরা বুঝবো যে এটা হচ্ছে আনসি ফন্ট, শুধুমাত্র এমজে। তো আরেকটা ফন্ট সোতনি এমজের সাথে একটা সেম একটা ফন্ট আছে সোতনি ওএমজে। এই ওএমজে যখন দেখবো তখন আমরা বুঝে নিব যে সেটা হচ্ছে ইউনিকোড ফন্ট। তো এই ইউনিকোড ফন্ট আরো অনেক বড় লিস্ট আছে, অনেক ধরনের ইউনিকোড ফন্ট আছে, সেগুলো আমরা জানবো একে একে। যখন আমরা টাইপিং এ সরাসরি কিবোর্ডে যাব তখন আমরা একে একে দেখবো এগুলা। আর টাইপিং করার জন্য আমরা যাদের হাতে শুধুমাত্র ইংলিশ কিবোর্ড আছে তাদের জন্য সহজ হবে, কারণ বাংলা থাকলে যেটা হয় আমাদের ফোকাসটা কিন্তু বাংলা অক্ষর দিকে চলে যায়। যারা এক্সপার্ট তাদের জন্য বাংলা টাইপিং খুবই সহজ হবে, শুধু লেআউটটা মনে থাকলেই হবে। এগুলো মুখস্থ করার কিছু নয়, মুখস্থ করলে আপনি ভুলে যাবেন। আপনি প্র্যাকটিস করবেন, আপনার টাচ টাইপিং প্র্যাকটিস যেটা বলে, আপনি প্র্যাকটিস করবেন, আপনার হাত অটোমেটিক সেভাবেই কাজ করবে। আপনার তখন দেখা যাবে যে আপনার হাতের সাথে আপনার ব্রেনের একটা কানেকশন হয়ে যাবে। আমরা ইংলিশ টাইপিং শেখার সময় যেটা করলাম যে হোম রোতে আমরা কি করি, আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড রেস্ট থাকে কোথায়, হোম রোতে। লেফট হ্যান্ডে ASDF, রাইট হ্যান্ডে সেমিকোলন এমগেজে, এইভাবে আমরা আমাদের এই দুইটা হাত রাখি। এটা আমাদের ইংলিশ টাইপিং এর মানে মূল মন্ত্র হচ্ছে এটাই। আমাদের হাত মানে আমরা আমরা যেমন দেখেন আমরা দিনের বেলা কি করি, আমরা এক একজন এক এক জায়গায় কাজ করি, কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ বাজারে, কেউ অফিসে, এক একজন এক এক জায়গায় কাজ করি। দিন শেষে কাজ শেষে কোথায় যাই, আমরা কিন্তু হোমে ফিরে যাই। ঠিক আছে? তো আমাদের আঙ্গুলগুলো বিভিন্ন জায়গায় থাকবে টাইপিং এর সময়, উপর নিচে ডানে বামে। যখন টাইপিং শেষ আমাদের হ্যান্ডগুলো মানে ফিঙ্গারগুলো রেস্ট করবে কোথায়, সেই ASDF সেমিকোলন এলকেজের মধ্যে রেস্ট করবে, হোম রোতে। এটা আমাদের হোম, আমাদের আঙ্গুলগুলো হোমে ফিরে আসবে। এটাই হচ্ছে আমাদের টাইপিং এর প্রথম শর্ত। এই শর্ত যদি আমরা মেনে মেনে টাইপিং করতে পারি তাহলে আমাদের টাইপিংটা আমাদের কাছে খুব সহজ মনে হবে। আমরা এখানে আবার ফিঙ্গার প্লেসমেন্ট একটু দেখে নিই। দেখেন এখানে ডান হাত রাখছে কোথায়, আমাদের এখানে একটা ফিঙ্গার দেখতে পাচ্ছি, লিটল ফিঙ্গার, তারপর এটা কি, রিং ফিঙ্গার, মিডল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার।
4টা ফিঙ্গার 4টা জায়গায় রাখা আছে এবং আমাদের থাম রাখা আছে কোথায়? স্পেস বারের মধ্যে। উভয় হাতে থাম রাখা আছে স্পেস বারের মধ্যে। বাম হাতে সেম এ, লিটল ফিঙ্গার এ, তারপরে এস, ডি, এফ এইভাবে রাখা আছে। আর আমাদের কিবোর্ডে যদি আমরা তাকাই, দেখেন এখানে একটা লাল বৃত্ত দেওয়ার মানে হচ্ছে আমাদের এই কিবোর্ডগুলোতে কিন্তু এফ এবং জে, এখানে ছোট্ট একটা কিন্তু একটা বিট থাকে, বাম্প বলে এটাকে, একটা বিট থাকে। আমরা যদি এখানে কিবোর্ড নাও তাকাই, আমাদের দুইটা ইন্ডেক্স যখন আমরা রাখবো হাতে মানে কিবোর্ডের মধ্যে, আমাদের হাতে কিন্তু এটা কিন্তু বাজবে, ব্রাইলের মতো বাজবে। ঠিক আছে, আমরা তখন বুঝবো যে আমাদের ফিঙ্গারটা সঠিক জায়গায় আছে। আমরা যারা ইংলিশ টাইপিং যারা শিখছি তা আমরা তো জানি যে এই বাম হাতের যেই মানে লিটল ফিঙ্গার যেটা এর উপর বসে আছে, এটা কিন্তু সেম কিন্তু এখানে কিউতে যাবে, আবার নিচে যে জেড আছে সেখানে যাবে। এটা কিন্তু আমরা আশা করি জানি সবাই, এইভাবে কিন্তু এগুলো কাজ করে। আবার এখানে যে ইন্ডেক্স ফিঙ্গারটা আছে এটা কিন্তু এই যে জিটাকে টাচ করবে, এদিকে বি কে করবে, এদিকে আবার টিটাও কিন্তু টাচ করবে। এটা হচ্ছে আমাদের ইংলিশ টাইপিং এর রুলস। এই রুলস যদি ঠিক থাকে আমাদের বাংলা টাইপিংটাও ইজি হয়ে যাবে। আমরা আরো একটা ইমেজ দেখি, এখানেও সেম কথাই বলা হয়েছে, দুটো থাম থাকবে স্পেস বারে, আর আমাদের ফিঙ্গার গুলো এখানে প্লেসমেন্ট দেখানো আছে, লাইন করে দেখানো আছে কোনটা কোথায় থাকবে। আশা করি আমরা সবাই এগুলো জানি। আমাদের এই প্লেসমেন্ট যদি যে ঠিক রেখে যদি আমরা ইংলিশ টাইপিং করতে পারি, তাহলে আমাদের বাংলা টাইপিংটাও সহজ হয়ে যাবে। এবার আসুন আমরা দেখব বাংলা লেটার প্র্যাকটিস। আমাদের বাংলা বর্ণমালায় স্বরবর্ণ আছে 11টি, ব্যঞ্জন বর্ণ আছে 39টি, মোট এই 50টি বর্ণ আমরা টাইপ করব এবং সাথে আমাদের কিছু কার চিহ্ন আছে। স্বরবর্ণের কি লোকেশন, আমরা যদি স্বরবর্ণটাকে আমরা যদি মানে একটু দেখি যে স্বরেয় লেখাটা আছে কি হবে। এই 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 যে স্বরবর্ণটা প্রথমত একটু কঠিন মনে হতে পারে, এটা সে ব্যঞ্জন বর্ণটা অনেক সহজ। কারণ স্বরবর্ণতে প্রথমে আছে শিফট এফ আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি কিবোর্ড থেকে যদি শিফট এফ প্রেস করেন তাহলে আমাদের স্বরেয়টা আসবে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিজয় বায়নাটাকে বাংলা মোডে নিতে হবে, সেটা হতে পারে ইউনিকোড বা হতে পারে বিজয় ক্লাসিক। আমরা ইউনিকোড কিভাবে নিব, কন্ট্রোল অল্টার ভি, ভাওয়েলের ভি, এবং বিজয় ক্লাসিকের জন্য কন্ট্রোল অল্টার বি, বুকের বি। এটা নিয়ে আমরা আমাদের বাংলা মোডটা নিব, নেওয়ার পরে পরেই কিন্তু আমরা এই কিগুলো প্রেস করব। যদি আমরা শিফট এফ প্রেস করি আমাদের বর্ণটা আসবে স্বরেয়। এরপর স্বরের ক্ষেত্রে আবার একটু ভিন্নতা আসছে, আমরা এখানে দেখতে পাচ্ছি জি প্লাস এফ। আমাদের বাকি বর্ণগুলোর প্রত্যেকটা লেখার জন্য প্রথমে আমাদের জি প্রেস করতে হচ্ছে। জি প্লাস এফ যখন প্রেস করব তখন আসবে যে স্বরে আ। একইভাবে আমরা যখন জি প্রেস করার পর যখন আমরা ডি প্রেস করব আমাদের আসবে হ্রস্ব ই, আবার ডি এর সাথে কিন্তু দীর্ঘ ই আছে। আমাদের ডি বাটনের মধ্যে দুইটা বর্ণ আছে, হ্রস্ব ই এবং দীর্ঘ ই। হ্রস্ব ইটা নিচে থাকে, দীর্ঘ ইটা উপরে থাকে। আর যখনই যেই অক্ষরটা উপরে আছে সেটার ক্ষেত্রে অবশ্যই আমাদের শিফট কি ব্যবহার করতে হবে। এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখতে হবে, সেটা স্বরবর্ণের বেলায় হোক বা ব্যঞ্জন বর্ণের বেলায় হোক। আমাদের দুইটা অক্ষর পাশাপাশি যেখানে আছে সেখানে উপরেরটা টাইপ করার সময় অবশ্যই আমাদের শিফট কি প্রেস করতে হবে। যেমন এখানে জি প্রেস করে আমি ডি প্রেস করলাম, আসবে হ্রস্ব ই। জি প্রেস করার পর আমি যদি শুধু ডি প্রেস না করে আমি যদি শিফট ডি প্রেস করি তখন আসবে দীর্ঘ ই। একইভাবে জি এস হ্রস্ব উ আসবে। আবার জি এর পরে আমি শুধু এস প্রেস না করে শুধু আমি শিফট ধরে যদি আমি এস প্রেস করি তাহলে আমাদের দীর্ঘ উ আসবে। আপনাদের হাতে যদি কিবোর্ড থাকে এবং বিজয় বায়না যদি ইনস্টল থাকে
তাহলে আপনি এই মুহূর্তে নিজে একটু ট্রাই করে দেখতে পারেন, তাহলে বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা অবশ্যই আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমরা টাইপিং করে দেখব। তো আমরা এখানে এই একটু আলোচনা করার স্বার্থে আমরা একটু দেখে নিচ্ছি এখানে। তারপরে আসেন জি প্লাস এ, যখন প্রেস করবো তখন আসবে রি আসবে। তো রি এর সাথে আর কোনো বর্ণ নাই, যার কারণে এখানে আর কোনো শিফটের কোনো কাজ নাই। তারপরে এ ওই একই জায়গায় আছে। যদি আমরা জি প্লাস সি প্রেস করি, আমাদের আসতেছে এ, আবার জি প্লাস সি এর সাথে অবশ্যই আমরা যদি শিফট ব্যবহার করি তাহলে আসবে যে ওই। একইভাবে আমরা যখন শুধুমাত্র এখানে আবার কিন্তু একটা ভিন্নতা আছে, এখানে কোনো জি লেখা হয় নাই, এখানে জিটা নাই, শুধুমাত্র এক্স এর মধ্যে যদি আপনারা প্রেস করি তাহলে সরাসরি আমাদের এই ও বর্ণটি চলে আসবে। আবার ও লেখার ক্ষেত্রে সেখানে অবশ্যই আগে জি প্রেস করতে হবে, জি প্রেস করে শিফট এক্স যদি দেই তাহলে আমাদের ও চলে আসবে। আচ্ছা, এখন আমরা বুঝবো যে আমরা এই জি দেওয়ার মানে কি। জি দেওয়ার মানে হচ্ছে, আমরা জানি যে এই এই বাংলা বর্ণমালার সাথে বিভিন্ন কার চিহ্ন আছে এবং একটি হসন্ত চিহ্ন আছে। এই হসন্ত মানে হচ্ছে কোনো বর্ণের নিচে যখন একটি হসন্ত দেওয়া হয়, তখন আমরা ধরে নিতে পারি সেটি একটি যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ কখনো যুক্ত দেখা যাবে, আবার কখনো বা যুক্ত দেখা যায় না, শুধু নিচে একটা হসন্ত দেখা যায়। আমাদের এখানে যে আমাদের কিবোর্ডের মধ্যে সরায়া কিন্তু লেখা নাই, সরায়ার কোনো বাটন নাই, সরাসরি ও সরেও বাটন আছে। আমি যদি শুধুমাত্র এফ প্রেস করি, শিফট প্রেস না করি, তাহলে কি হবে, শুধু এই যে আকার আছে শুধু এই আকারটি আসবে। এই আকারের সাথে যখন আমরা শিফট দিই তখন কিন্তু সরেওটা চলে আসে। আর জি হচ্ছে হসন্ত, এরকম একটা চিহ্ন থাকে নিচের দিকে, হসন্ত প্লাস এই সরাইয়ের আকার যদি দিই আমরা তাহলে সেটা হয়ে যায় সরাইয়া, এই এরকম হয়ে যায়, সরাইয়া হয়ে যায়। ঠিক আছে, তো একইভাবে যখন আমরা আবার হসন্ত দিব, ডিতে কিন্তু কোনো রস্যই চিহ্ন নাই, মানে রস্যই কোনো অক্ষর নাই, সেখানে আছে কিন্তু রস্যই কার চিহ্ন আছে, এরকম কার চিহ্ন আছে। তো যখন আমরা প্রথমে হসন্ত দিব, হসন্ত প্লাস রস্যইকার যখন দিব, এটা মানে হচ্ছে রস্যই। ঠিক আছে, কার মানে এই হসন্তর সাথে যখন আমরা রস্যই কার যোগ করে দিব তখন হবে রস্যই। একইভাবে হসন্তের সাথে যে আমরা দীর্ঘইকার যোগ করি, দীর্ঘইকারটা কিরকম, রস্যইকারের উপরে কিন্তু থাকে দীর্ঘইকার, এই উপরে থাকার কারণে আমরা তখন শিফট বাটন প্রেস করব। প্রত্যেকটা উপরের ক্যারেক্টারের জন্য আমরা অবশ্যই শিফট প্রেস করব। তো হসন্ত প্লাস দীর্ঘইকার যদি আমরা দেই তখন সেটার বর্ণ দাঁড়াবে হচ্ছে দীর্ঘই। এইভাবে আমাদের টাইপিং গুলো হবে। সেম রস্যর ক্ষেত্রেও সেম, আমাদের এখানে রস্য দীর্ঘ কোনো বর্ণ কি আমাদের বর্ণ সরাসরি কোনো বর্ণ নাই, আমাদের যেটা করতে হবে আমাদের কার চিহ্নের মাধ্যমে। ভাই আপনার মাইকটা অন করলে ভালো হয়। এতক্ষণ কি মাইক্রোফোন অফ ছিল? মানে আপনার যে কার কার নিয়ে যে কথা বলছিলেন ওইটা আবার ডিলিট করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মনে হয় এই কি এটা কি অটোমেটিক কি মাইক্রোফোন অফ হয়ে গেল নাকি, আমি বুঝলাম না, আচ্ছা যাক আমি খেয়াল করিনি, দুঃখিত। আচ্ছা আমি আবার শুরু করছি। আপনার মাইক্রোফোন অফ হয় নাই, শোনা যাচ্ছে তো? না এখন আমি অন করে নিছি, এখন করে নিছি, ঠিক আছে। ওকে, আমি যেটা বলছিলাম, আমি প্রথম থেকে আবার বলি। এখানে আমাদের
কিবোর্ডে এই যে বাংলা যেই স্বরবর্ণগুলো এগুলো কিন্তু আপনি সরাসরি কোনো মানে বর্ণগুলো লেখা নাই, বর্ণ থাকে না, শুধুমাত্র এখানে থাকবে হচ্ছে এই ও থাকবে এবং এখানে অ থাকবে, এটা সরাসরি হবে। আর এই যে বাকি যে বর্ণগুলো এগুলা কার চিহ্নের মাধ্যমে আনতে হবে। কিরকম কার চিহ্ন? যেমন আপনি সরায়া লিখবেন, তাহলে সেখানে আমাদের এই জি মানে এই জি এর মধ্যে আমাদের থাকবে হচ্ছে হসন্ত। হসন্তটা কিরকম? নিচে একটা দাগ থাকে, আমাদের কোনো বর্ণের উপর যদি যে থাকে সেটা হচ্ছে রেপ, বর্ণের উপর থাকে রেপ আর নিচের দিকে একটা দাগ চিহ্ন থাকে সেটা হচ্ছে হসন্ত। এই হসন্তর সাথে যদি আমরা একটা কার চিহ্ন যোগ করি তখন সেই কার চিহ্নের বর্ণটি চলে আসে। যেমন আমি হসন্ত প্লাস আমি যদি এই আকার দেই, তো সেই ক্ষেত্রে এটা ফলাফল দাঁড়াবে হচ্ছে সরেয়া, ঠিক আছে, এরকম দাঁড়াবে। এটা হচ্ছে হসন্ত প্লাস কার চিহ্ন দিব। এই কার চিহ্ন কোথায় আছে? আমার এফ এর মধ্যে আছে। আমি যদি শুধুমাত্র এফ প্রেস করি তাহলে কিন্তু আমার এই সরেয়ার এই যে কার চিহ্নটা দেখা যাবে। আর এই ক্ষেত্রে আমার শিফটের প্রয়োজন নেই, শিফট শুধুমাত্র সরেয়র বেলায় থাকে। তো এই কার চিহ্ন এই আমার এখানে এই আকার না দিয়ে আমি যদি রস্যিকার দিয়ে দিই তখন এখানে আসবে রস্যই, এরকম। মোট কথা হসন্তর সাথে আমি যদি যেই কার চিহ্নটা যোগ করব মানে প্রেস করব সেই কার চিহ্নের অক্ষরটি চলে আসবে। তাহলে আচ্ছা, এবার আমি যে কথাটা বললাম হসন্তর সাথে একটি কার চিহ্ন যুক্ত করব তখন সেই কার চিহ্নের অক্ষর চলে আসবে। এবারে আমাকে একজনে বলেন যে দীর্ঘ উকারটা কিভাবে আসবে? দীর্ঘ সরাসরি অক্ষরটা আসবে না, আপনাকে অবশ্যই দীর্ঘর যে কার আছে সেই কারের মাধ্যমে আনতে হবে। একজনে বলেন দীর্ঘটা আমি কিভাবে আনবো? আচ্ছা আমি দেখাচ্ছি। হসন্ত এরকম থাকবে, হসন্ত প্লাস দীর্ঘ উকার, ঠিক আছে, সমান সমান কি হবে? দীর্ঘ। আপনার কিবোর্ডটা এখানে শো করতেছে না, শুধু স্ক্রিনটা শো করছে। আচ্ছা আমি আপনি যে যেটা এখানে টাইপিং করতেন আপনার টাইপিংটা আমরা দেখতে পারতেছি না, আমরা শুধু ওই আচ্ছা স্বরবর্ণের টাইপিং যে আমি লিস্টটা আসলে ওই টাইপিং লিস্টটা করতেছি, দেখতে আমি পাচ্ছি। স্ক্রিনে আমি লিখতেছিলাম আর কি। আচ্ছা যাই হোক, আমার স্ক্রিনে লেখাটা দেখা যাচ্ছে না, তবে রেকর্ড হচ্ছে স্ক্রিনে গুগল মিটে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি এটা স্লাইড স্লাইড শেয়ার করছি, তো স্ক্রিন শেয়ার করিনি, এটা স্লাইড শেয়ার করছি। আচ্ছা আমি স্ক্রিনটা হ্যাঁ, আবার শেয়ার করতেছি, তাহলে দেখতে পাবেন। জি, এখন দেখা যাবে। তো যেটা বলছিলাম যে দীর্ঘটা আমরা কিভাবে আনবো? হসন্ত প্লাস দীর্ঘ উকার, ঠিক আছে, তখন আমাদের আসবে হচ্ছে দীর্ঘ উ। হসন্তর জন্য আমরা অবশ্যই তো এই যে জিটাই হচ্ছে হসন্ত, ঠিক আছে, এই জি এর মধ্যে আমাদের হসন্তটা আছে প্রত্যেকটা জায়গায়, যেখানে যেখানে জি আছে, জি মানে হসন্ত। আমরা জি প্রেস করার পর যখন আমরা এই কার চিহ্ন দিব তখন কিন্তু সেই কারের অক্ষরটি চলে আসবে। এটাই হচ্ছে আমাদের স্বরবর্ণের শর্ত, হসন্ত প্লাস কার, কার চিহ্ন। শুধুমাত্র এই স্বরেয় এবং ও, এটার ক্ষেত্রে কোনো কার চিহ্নের প্রয়োজন হয় না, সেজন্য এখানে জি নাই, জি দিতে হবে না আমাদের সরাসরি এখানে। তবে এক্ষেত্রে যেহেতু আমাদের এই স্বরীয় বর্ণটা স্বতন্ত্র একটা বর্ণ এখানে দেওয়া আছে, কিবোর্ডের মধ্যে কোডিং করা আছে, তখন আমরা এই যেহেতু জি আমাদের হসন্তের কোনো কাজ নাই, আমরা শিফট চাপতে হবে, আমাদের শিফট এফ দিলে আমাদের স্বরীয়টা চলে আসবে। এবং এই
ওটা আসবে শুধুমাত্র এক্স প্রেস করলে। এই দুইটা বর্ণ বাদে বাকি সবগুলো কিন্তু সেম। হসন্ত প্লাস কার চিহ্ন, এগুলো প্রত্যেকটা হসন্ত প্লাস কার চিহ্ন। তবে ঔকারের যে চিহ্নটা, এটা কিন্তু আপনি কিন্তু সরাসরি ঔকার পাবেন না, আবার এখানে ওকারটা পাবেন না। কার চিহ্নের ক্ষেত্রে যেটা হয়, ওকার লেখা হয় একার এবং আকারের সমন্বয়ে। ওকারের জন্য আপনি একটা চিহ্ন পাবেন, একারটা আগে দিয়ে নিতে হবে, আর এটার জন্য একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে যে এরকম থাকবে, এরকম চিহ্ন থাকবে। এই চিহ্নটার জন্যই আমাদের হচ্ছে শিফট এক্স। শুধুমাত্র এক্স দিলে ও আসবে, আর যদি আমরা শিফট এক্স দিই তাহলে আমাদের এই চিহ্নটা চলে আসবে, এরকম একটা চিহ্ন চলে আসবে। আর শুধুমাত্র এটা আসলে তো আমাদের ঔকার হয় না, তাহলে আমরা কি করি, আগে একটা আমরা একার এরকম দিয়ে নিই আমরা, তখন সেটা ঔকার হয়ে যায়। তো এই গেলে মোটামুটি আমাদের স্বরবর্ণগুলা। এখন আমাদের বলতে আমাদের ব্যঞ্জন বর্ণের কি লোকেশনটা দেখবো একটু। এখানে কিন্তু প্রত্যেকটা বর্ণের জন্য কিন্তু এই মানে এখানে কোনো জি এর কোনো কাজ নাই, জি এর কাজ শুধু হবে শুধুমাত্র যুক্ত বর্ণের ক্ষেত্রে। ব্যঞ্জন বর্ণে হসন্ত সরাসরি হসন্ত প্রয়োজন হয় না, হসন্ত তখনই প্রয়োজন হবে যখন আমরা কোনো একটা বর্ণ যুক্ত লিখবো। আমরা যদি ক লিখতে চাই, শুধুমাত্র জে প্রেস করলেই ক চলে আসবে। আর ক খ যেহেতু পাশাপাশি, তাহলে আমাদের ক এর উপর থাকে খ, আর প্রত্যেকটা উপরের বর্ণ লেখার জন্য আমাদের অবশ্যই শিফট কি ব্যবহার করতে হবে, এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা উপরের বর্ণ মানে পরের বর্ণ, মানে ক এর পরে খ, গ এর পরে ঘ, পরের যে বর্ণটা, সেটার ক্ষেত্রে আমাদের শিফট কি প্রেস করতে হবে। যেমন আমি যদি জে প্রেস করি ক আসতেছে, যদি আমি শিফট চেপে যদি জে প্রেস করি তাহলে আমাদের পরের বর্ণ খ চলে আসছে। একইভাবে আমি যদি ও প্রেস করি, গরুর ঘ আসতেছে, যদি আমি শিফট প্রেস করি, যদি ও প্রেস করি, তাহলে কিছু আমার ঘ আসতেছে, ঘড়ির ঘ। ঠিক আছে। আর ওটা একটু ভিন্ন, ওটা হচ্ছে শুধুমাত্র আমরা কিউ প্রেস করব তখন ওমা চলে আসবে। আবার ওমার পরে কিন্তু আছে অনস্বর একটা চিহ্ন আছে, ব্যঞ্জন চিহ্ন যেটা, সেটা ক্ষেত্রে কিন্তু শিফট কিউ, সেটা আমাদের সামনে আসবে, আমরা দেখাবো শিফট কিউ। তখন আবার ওমার পরের বর্ণ হয় অনুস্বার, সেটার ক্ষেত্রে শিফট কিউ। এই দুটো পাশাপাশি থাকবে, এখানে আর কোনো বর্ণ নাই। তারপরে আছে চ, সরাসরি চ আসবে আমরা যদি ওয়াই প্রেস করি। আবার যদি শিফট চেপে যদি ওয়াই প্রেস, তখন আবার চ এর পরের অক্ষর ছ চলে আসবে। মোট কথা আমাদের পরের বর্ণ আনতে হলে অবশ্যই শিফট কি ব্যবহার করতে হবে। একইভাবে বর্গীয় জ, জাস্ট আমরা ইউ প্রেস করব, বর্গীয় জ চলে আসবে। আর যদি আমরা বর্গীয় জের পরে যে ঝ যেটা আছে, শিফট ইউ প্রেস করলেই আমাদের ঝ চলে আসবে। পরের বর্ণটাই আমাদের শিফট কি ব্যবহার করতে হবে। এখন এখানে যে ইও আছে শিফট আই, এটা কিন্তু একটু স্বতন্ত্র, এখানে উটা স্বতন্ত্র, ইওটা স্বতন্ত্র। এখানে এই শিফট আই, সরাসরি যদি আমি আই দেই তাহলে কিন্তু হ চলে আসবে। এটা আমার পরের স্লাইডে আছে। এখন এটা আমার এটার সাথে আর কোনো বর্ণ নাই, মানে মিল রাখার জন্য, সেই জন্য এটা আমার স্বতন্ত্র। আর এটার আগে পরে না থাকার কারণে এখানে এটা এটার আগে যেখানে কিবোর্ডে যেটা বসানো হয়েছে সেটা হচ্ছে হ, সেই জন্য হ হবে শুধুমাত্র সরাসরি আই চাপলে হ চলে আসবে, আর আমি যদি শিফট আই চাপি ইও চলে আসবে। এবার টট হ পাশাপাশি আছে, টট হ পাশাপাশি, সেই কারণে শুধুমাত্র টি প্রেস করলে ট আসবে, আমি যদি শিফট টি প্রেস করি ঠ চলে আসবে। এই দুটো পাশাপাশি। তারপরে আছে ই, যদি প্রেস করি, এই দুটো আবার পাশাপাশি আছে। ই প্রেস করলে ড আসবে, যদি শিফট ই প্রেস করি ঢ চলে আসবে। এই দুটো পাশাপাশি। আবার এই মূর্ধন্য এটা আবার স্বতন্ত্র,
এখানে এটা স্বতন্ত্র, এটা স্বতন্ত্র, তারপরে এটা স্বতন্ত্র, এগুলো স্বতন্ত্র থাকবে। ও, ইয়, তারপরে মূর্ধন্য ণ। আবার এখানে ত থ পাশাপাশি, ত থ পাশাপাশি হওয়ার কারণে কে প্রেস করলে ত আসবে এবং শিফট কে প্রেস করলে থ চলে আসবে। আর এই রুলস গুলো আমাদের মুখস্থ করলে কখনোই মুখস্থ থাকবে না। যখন আমরা মানে রিয়েল মানে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা ডকুমেন্ট টাইপিং যখন করব, ধীরে ধীরে টাইপ করতে করতে আমাদের হাত চলে আসবে। মুখস্থ করতে গেলে আমরা কিন্তু ভুলে যাবো, এগুলো মুখস্থ করার কিছুই নেই এখানে। তারপরে এখানে আছে দ, দ এর দ ধ পাশাপাশি। আমি যদি শুধুমাত্র এল প্রেস করি দ চলে আসছে, এবং আমি যদি শিফট এল প্রেস করি ধ চলে আসছে। আবার এখানে দন্ত্য ন স্বতন্ত্র, শুধুমাত্র বি প্রেস করলে দন্ত্য ন আসবে। আবার যদি আমি শিফট বি প্রেস করি, যেটা একটু আগে দেখলাম, শিফট বিতে মূর্ধন্য ণ। আবার এখানে প ফ পাশাপাশি, প ফ পাশাপাশি, সেই জন্য আর প্রেস করলে প চলে আসবে, শিফট আর প্রেস করলে ফ চলে আসবে। তো এখানে কিন্তু আমরা একটা ছন্দ খেয়াল করতেছি, আমাদের কিন্তু একটা ছন্দ আছে এখানে। এই যেমন এখানে এই দুইটা পাশাপাশি, এই দুইটা পাশাপাশি, এখানে আবার সে একা, আবার এই দুইটা পাশাপাশি, এই দুইটা পাশাপাশি, আবার এখানে সে একা, ঠিক আছে। তারপরে আবার এই দুইটা পাশাপাশি, এই দুইটা পাশাপাশি, এখানে সে একা। যদিও এখানে অন্য বর্ণ আছে, কিন্তু এই অক্ষরগুলো পরপর হয় না। আবার এখানে এই দুইটা পাশাপাশি এবং ধ, এই ধ এবং ধ পাশাপাশি। আবার এখানে দন্ত্য ন একা, এখানে প ফ পাশাপাশি, ভ ভ পাশাপাশি, এই ম কিন্তু একা, যদিও পাশে একটা বর্ণ আছে, সেটা এটার সাথে কোনো মিল নেই। তারপরে আর এগুলো আর কোনো ছন্দ আমরা মিল পাবো না। এগুলো সব এক একটা স্বতন্ত্র, এগুলো আর কোনো আমরা ছন্দ মিল পাবো না। এগুলোর সাথে আর কোনো কিছু মিল নেই। আমরা শুধুমাত্র এই এই ভ পর্যন্ত আমরা কিন্তু মিল পাচ্ছি, একটার সাথে একটা মিল আছে। আমরা যে এখানে যে ম যে একা আছে এম, তো এখন প্রশ্ন হতে পারে যে আমি যদি শিফট এম প্রেস করি তাহলে কি আসবে? শিফট এম দিলে আসতেছে তালি ভাষ্য। আবার আমরা ওইদিকে এন প্রেস করলাম, এন কোথায়? এই যে এন, এখানে মূর্ধন্য ষ দন্ত্য স পাশাপাশি, যদিও এটা পাশাপাশি অক্ষর না, কিন্তু এখানে আমাদের পাশাপাশি এন দন্ত্য স, শিফট এন মূর্ধন্য ষ। আবার এখানে হ আছে আই এর মধ্যে, আমি যদি শিফট আই দিই তাহলে কিন্তু নিয় নিয় চলে আসছে। আবার এখানে আবার আমাদের দুইটা আছে পাশাপাশি, ডয় শূন্য র ডয় বিন্দু র, হ্যাঁ এরকম দুইটা আছে। হ্যাঁ, আমরা এটা কে কিভাবে পড়ি জানি না, ডয় বিন্দু র ঢয় বিন্দু র, এরকম এই দুইটা আবার পাশাপাশি আছে। পি ড ডয় বিন্দু র, তারপরে শিফট পি ঢয় বিন্দু র, ঠিক আছে। তারপরে অন্তস্তীয় আছে, অন্তস্তীয় এবং অন্তস্তীয় জ, এই দুইটা কিন্তু পাশাপাশি, যদিও বর্ণ পাশাপাশি না, কিন্তু আমাদের কিবোর্ডে পাশাপাশি আছে। সেই জন্য অন্তস্তীয় লেখার ক্ষেত্রে শিফট ডব্লিউ, আর শুধুমাত্র ডব্লিউ প্রেস করলে আমাদের আসবে অন্তস্থ জ। তারপরে আছে এখানে কিছু মানে এই যে খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। খণ্ডত্ব আসবে এই যে এরকম একটা চিহ্ন থাকবে, দেখেন এটাকে আমরা স্ল্যাশ বলি, ইংলিশে এটাকে স্ল্যাশ বলা হয় বা অবলিক বলা হয়, বলি আমরা, এক একজন এক একটা বলি। এইটা যদি আমরা প্রেস করি তাহলে খণ্ডত্ব চলে আসবে। তারপরে এই যে শিফট কিউ, যেটা শুধুমাত্র কিউ প্রেস করলে ও চলে আসবে, আর যদি আমি শিফট চেপে কিউ প্রেস করি তাহলে কি আসবে? অনুস্বার। আবার আমার এখানে
এই যে অবলিক বা যেটা কি বলে এটা, হ্যাঁ, এই স্ল্যাশ বলি যেটা আর কি, এটার সাথে আমি যদি শিফট প্রেস করি এটা চাপি, তাহলে আমার আসতেছে বিসর্গ। আর চন্দ্রবিন্দু কোনো বর্ণের সাথে নাই, তাকে একা পাঠায় দেওয়া হয়েছে কোথায়, আমাদের যে অ্যালফা নিউমেরিক কি আছে সেখানে যে 7 অ্যালফা নিউমেরিক কি, সেটা কিন্তু কিবোর্ডের উপরের দিকে। আমাদের কিবোর্ডের নিউমেরিক কি কিন্তু দুই রকম থাকে, একটা হচ্ছে শুধুমাত্র নিউমেরিক কি, যেটা আমাদের হাতের ডান পাশে থাকে, কিবোর্ডের ডান পাশে, আর একটা হচ্ছে আমাদের অ্যালফা নিউমেরিক কি। তো অ্যালফা নিউমেরিক কিতে যে 7 যেটা আছে, আমাদের সেই 7 যদি আমরা শিফট প্রেস করে 7 প্রেস করি, আমাদের আসতেছে চন্দ্রবিন্দু। আর এই 7 যদি আমরা নিউমেরিক কিতে 7 যদি প্রেস করি, তাহলে কিন্তু কখনোই চন্দ্রবিন্দু আসবে না। তো এই বিষয়, এটাই হচ্ছে আমাদের বিজয় কিবোর্ড লেআউট। আমরা কার চিহ্ন নিয়ে একটু আগে যেটা বললাম, কার চিহ্ন ও ফলা, শুধুমাত্র এফ প্রেস করলে সরেয়ার আকার আসবে। যদি আমরা শিফট এফ প্রেস করি তাহলে কি আসবে, সরে ও। ডি তে হ্রস্বইকার, শিফট ডি তে দীর্ঘইকার, এখানে কিন্তু জি নাই। হসন্ত বাদে শুধুমাত্র কিবোর্ড এই ডি এস প্রেস করলে কি আসতেছে, কার চিহ্ন আসতেছে। ডি তে হ্রস্বইকার, শিফট ডি তে দীর্ঘইকার, আবার এস এ হ্রস্বকার, শিফট এস এ দীর্ঘকার, আবার এ হচ্ছে আলাদা স্বতন্ত্র, এতে রিকার। তবে এখানে আরেকটা চিহ্ন আছে রিকারের সাথে, আমি যদি শিফট এ প্রেস করতে কিন্তু আমার এখানে রেফ চলে আসবে। শিফট এ প্রেস করলে রেফ চলে আসবে। শুধুমাত্র সি প্রেস করলে একার, শিফট সি প্রেস করলে ওইকার। এই যে এক্স, শুধুমাত্র এক্স প্রেস করে আমরা যেটা করলাম, স্বরবর্ণ থেকে ও আসতো, আর যদি শিফট এক্স প্রেস করি তাহলে আমাদের এই যে এই চিহ্নটা আসতেছে। এখানে সরাসরি ওকার হবে না, এই চিহ্নটার আগে যদি আমরা একটা বর্ণ, তার আগে যদি আমরা এই একাটা দিয়ে দিই, তখনই আমাদের ওকার হয়ে যাবে। এবার এখানে দেখাচ্ছে আমাদের জি, জি মানে এই যে হসন্ত। শুধুমাত্র জেড প্রেস করলে আমাদের র ফলা আসতেছে, আর যদি আমি শিফট জেড প্রেস করি ঝ ফলা আসতেছে। আর আমাদের বাংলা প্রতিটা বাক্যের শেষে আমরা যে দাড়ি দিই, সেই দাড়ি আসবে শিফট জি এর মাধ্যমে। আমাদের শুধুমাত্র জি চাপলে যেটা হয়, হসন্ত আসে, আর যদি আমি শিফট জি চাপি তাহলে আসতেছে দাড়ি। আমরা একটা বিজয় কিবোর্ড একটা লেআউটটা দেখে নিই। বর্তমানে বাজারে এটাই বেশি পাওয়া যায় এখন, মানে কিবোর্ডের মধ্যে বাংলা বর্ণ দেওয়া থাকে। অবশ্য এখনো অনেক কিবোর্ড পাওয়া যায় যেটাতে শুধুমাত্র ইংরেজিতে বর্ণ থাকে, যেটা আমরা বলছিলাম যে জি তে হসন্ত। আমরা যদি একটা খেয়াল করি, এই দেখেন এখানে জি এর মধ্যে কিন্তু এই যে হসন্ত আছে, হসন্ত, এখানে আছে দাড়ি। তাহলে শুধুমাত্র জি প্রেস করলে আমার হসন্ত আসতেছে, আর যদি আমি শিফট প্রেস করে জি দিই তাহলে আমার দাড়ি আসতেছে। এই যে উপরের, এখানে প্রত্যেকটা উপরের সংখ্যার জন্য আমাকে শিফট কি ব্যবহার করতে হবে। একইভাবে যে এখানে আছে কোলন, সেমিকোলন, হ্যাঁ, এই যে লেস এন্ড গ্রেটার দেন, কমা, ফুল স্টপ, হ্যাঁ, এই ইংরেজির ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। এগুলোতেও কিন্তু আমাদের উপরের যেটা আছে সেটার জন্য শিফট কি, নিচেরটার জন্য শিফটের প্রয়োজন হয় না, সরাসরি প্রেস করলে হয়ে যাবে। এখানে কোলন, সেমিকোলন, শুধুমাত্র সেমিকোলন আমরা সরাসরি প্রেস করি, আর যদি আমরা কোলন নিতে চাই তাহলে আমরা শিফট কি ব্যবহার করি। এটা আশা করি আমরা সবাই জানি, ইংরেজির ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। আমাদের এখানে দেখি আমরা এই যে এফ, শুধুমাত্র এফ প্রেস করলে কি আসতেছে, এই নিচেরটা কার চিহ্ন আসতেছে, সরেয়ার আকার। যদি আমি শিফট চেপে যদি আমি এফ দিই তাহলে সরেয়টা সরাসরি চলে আসবে। তাহলে সরেয় এবং এই যে ও, এই দুইটা বর্ণই কিন্তু আমাদের কিবোর্ডে থাকে, আর কোনো বর্ণ থাকে না স্বরবর্ণের ক্ষেত্রে। এই কার চিহ্নের মাধ্যমে আমাদের আনতে হয়। এখান থেকে আমি হসন্ত নিব, এখান থেকে আমি হ্রস্ব ইকার দিব, তাহলে আমাদের চলে আসবে হ্রস্ব ই।
আমার বর্ণ হচ্ছে একটা, কিন্তু আমার কি প্রেস করতে হচ্ছে 2টা। আবার দীর্ঘই লেখার ক্ষেত্রে আমি এখান থেকে হসন্ত নিব, তারপরে শিফট প্রেস করে এই দীর্ঘইকার যেহেতু উপরে, তাহলে শিফট প্রেস করতে হবে। হসন্তর সাথে যদি দীর্ঘইকার দিই তাহলে হবে দীর্ঘই। তো দীর্ঘই লেখার জন্য আমার 3টা কি প্রেস করতে হচ্ছে। আর এই কারণেই বাংলা ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে চেয়ে বাংলা টাইপিংটা একটু ধীর হয়। আপনি মিনিটে যদি ইংলিশ যদি আপনি 30টা ওয়ার্ড লিখতে পারেন, বাংলা পারবেন যে হয়তো 15টা 20টা এরকম। এভাবে আমাদের প্রত্যেকটা এই নিচের বর্ণ সরাসরি প্রেস করা যাবে, আর উপরের বর্ণের জন্য আমাদের শিফট ইউজ করতে হবে। তো আজকে আমরা এ পর্যন্ত রাখছি, ইনশাল্লাহ বাদ বাকি আলোচনা আমাদের আগামী ক্লাসে হবে। আর আমাদের ক্লাসটা আমরা মোট 4টা ক্লাস করব। আমাদের আগামীকাল একটা ক্লাস হবে। আগামীকাল ক্লাস হওয়ার পর আপনাদেরকে আমি ছোট্ট একটা টাস্ক দিব, আপনারা একটু প্র্যাকটিস করবেন এবং টাস্কটা পূরণ করে আপনারা শেয়ার করবেন। আমি কিভাবে শেয়ার করবেন সেটা আমি পরে আমি মেসেজের মাধ্যমে জানিয়ে দিব। আর আমাদের 3য় এবং 4র্থ ক্লাস হবে আগামী সপ্তাহের শুক্রবার এবং শনিবার। আমি পুরো কিবোর্ডে আপনার আমাদেরকে পিডিএফ দেওয়া হবে? আচ্ছা, আমি শেষ করি, আমি আপনার কথা জবাব দিচ্ছি। তো আমাদের হ্যাঁ, অবশ্যই পিডিএফ দিব, পিডিএফ টাইপিং শিট দিয়ে দিব আমি, এবং আমি কিবোর্ডে কিছু টাইপ করে দেখাবো কিভাবে কি করতে হয়। যদি আপনার কঠিন মনে হয় তাহলে আমি দেখাবো, আর যদি কঠিন মনে না হয়, আশা করি কঠিন মনে হবে না, যেহেতু আপনারা অলরেডি আশা করি আপনারা ইংলিশ টাইপিংটা করতেছেন।